সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 2। ইতিপূর্বে আমি একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওই সেটটি দেখে আসতে পারবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাদের তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 গণিত প্রশ্ন 2 নম্বর সেট। হ্যাঁ, এখানে 1 2 3 4 এরকম 4টা প্যাটার্নে 4টা বিভাগে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যে কোনো 4টি, যেটা 2 মার্কের প্রশ্ন। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, এখানেও কিন্তু 2 মার্কের প্রশ্ন। এবং 4 নম্বরের প্রশ্ন হচ্ছে জ্যামিতি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 3 2 6 মার্ক। এই টোটাল মিলে 30 মার্কের যে প্রশ্ন, আমি সম্পূর্ণ প্রশ্ন বিশ্লেষণ তোমাদের দেখাবো। আর প্রতিটি অঙ্ক শুধু উত্তরেই দেখাবো না, পাশাপাশি তোমাদের বিশ্লেষণও দেখাবো। কাজেই তোমাদের জন্য এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। তাই প্রথম প্রশ্ন যদি আমরা একটু দেখে নেই, প্রথম প্রশ্ন হচ্ছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত পার্সেন্ট। এখানে ABCD এরকম 4টা অপশন আছে, কিন্তু আমরা যদি অঙ্কটা করি, যেমন শতকরা হচ্ছে অংশ বাই সম্পূর্ণ ইন্টু 100। কীভাবে? অংশ হচ্ছে 1.25 টাকা, আর এই 5 টাকার নিচে দিয়ে 100 দিয়ে গুণ করবে। তো 100 দিয়ে যদি গুণ করি, 5 কুড়ি 100, ঠিক আছে। তো 20-র সাথে 1.25 গুণ করলে হয় 25, অর্থাৎ উত্তর 25% হবে। তাহলে আমরা MCQর যেখানে আছে 25% আমরা উত্তর দিয়ে দেবো, অর্থাৎ এখানে 25% উত্তর হচ্ছে C নম্বর। এরপর প্রশ্ন 5/7 সঙ্গে কত গুণ করলে 1 হবে। আমরা কিভাবে করব একটু দেখে আসি। তাহলে কোনো ভগ্নাংশকে 1 করতে হলে তার ব্যস্ত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয়। ব্যস্ত বলতে 5/7 আছে, তার উল্টা হবে, অর্থাৎ 7/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে উল্টো হচ্ছে 7/5, তাই প্রয়োজনীয় গুণক হবে 7/5। তাই উত্তর হবে 7/5। আমরা যদি উত্তর বলি বি অপশনে আছে, যেটা 7/5, অর্থাৎ বি। এরপরের প্রশ্ন, 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে মিশ্র অনুপাতের সূত্র যদি আমি তোমাদের দেখিয়ে দিই, সূত্রটা হচ্ছে এটাকে যদি এ ধরি, এটা বি, আর এটা সি, আর এটা ডি। তাহলে A ইন্টু সি, অর্থাৎ এর সাথে সি গুণ হবে, আবার বি এর সাথে ডি গুণ হবে, আর অনুপাত আকারে A ইন্টু সি, সেই গুণফলটা 1:2, আর বি ইন্টু ডি তার গুণফল 2:3, অর্থাৎ আমরা যদি দেখি 2:3 এভাবে, ঠিক আছে। তাহলে 2 একে 2, আর 2 গুণ করলে 3-এর সাথে 6 হয়, 2:6। এটা যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 একে 2, আর 3 2 6, অর্থাৎ 1:3। তাহলে উত্তর হবে 1। সঠিক উত্তর ডিতে আছে, 1:3। ডি হচ্ছে কোথায়? এই যে ডি আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, 30 টাকা 60 টাকার শতকরা কত পার্সেন্ট। তাহলে আমরা যদি দেখি 30 টাকা 60 টাকা, অর্থাৎ 30 টাকা 60 টাকা দিয়ে ভাগ করতে হবে, 30 টাকা গুণ 100। তাহলে এখান থেকে যদি আমরা করি, এখানে আসবে 2, তারপরে 50 2 অর্থাৎ 50%। উত্তর সি নম্বর উত্তর। সঠিক উত্তর হচ্ছে সি নম্বর। সি নম্বর কোথায় আছে? সি নম্বর 50%, এই যে আছে। তারপরে 5 নম্বর, -9 ইন্টু -3 ইন্টু সামথিং ইকুয়াল -81। এটা উত্তর কোনটা হবে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি বলি যে -9 ইন্টু -3 হচ্ছে +27, +20-র সাথে কত গুণ করলে -81 হয়, অর্থাৎ -3 গুণ করলে। তাই সঠিক উত্তর হবে -3। তাহলে এটা বি নম্বরের উত্তর আছে, অর্থাৎ এখানে বি নম্বরে হচ্ছে এই যে -3। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটি অনুপাত কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, ধরি সংখ্যাটি এ আর বি, তাহলে a প্লাস বি যোগফল হচ্ছে বিয়োগফলের 3 গুণ a মাইনাস বি। তাহলে a প্লাস বি হচ্ছে 3a মাইনাস 3b, তাহলে 2a, অর্থাৎ এখান থেকে সাইড চেঞ্জ করে 2a সমান 4b আসবে, অর্থাৎ a:b সমান হচ্ছে 2:1। তাহলে উত্তর হবে এ, অর্থাৎ 2:1। উত্তর এতে আছে, ঠিক আছে এটা। এরপরের প্রশ্ন, 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে হবে। তো 81 যদি আমরা 3-এর ঘাত করি, 3 কয়বার গুণ করলে 81 হয়? একবার। 3 3 9, 3 9 27, 3 27 11, অর্থাৎ 3 4 বার গুণ করলে, তাই 3-এর পাওয়ার 4 হবে। তার উত্তরটা কোথায় আছে? 3-এর পাওয়ার 4 এতে আছে। এরপর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত? তাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ যদি বলি, 3টা কোণে 60 ডিগ্রি, তাহলে 60:7:7, 60 দ্বারা ভাগ করলে 1:7
1:1, অর্থাৎ উত্তর এই নম্বরে আছে, উত্তর A:1 এটা, ঠিক আছে। এরপর প্রদত্ত কোনটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য? তাইলে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হতে হবে, অন্যগুলো সব সময় সত্য নয়। তাই সঠিক উত্তর একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটাই হচ্ছে সি নম্বরে আছে। তাহলে আমরা সি নম্বরে উত্তর দিয়ে দেবো। তাহলে আমরা উত্তরটা দেখে সি নম্বরে, এই সি নম্বর কোথায় আছে, এই যে। এরপরে চলে যাব 2 নম্বরের প্রশ্ন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সর্বদা সত্য? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য, হ্যাঁ এটা দেখলাম, যে কোনো 4টি প্রশ্ন। শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, জলের পরিমাণ 10 লিটার, তাহলে সিরাপের পরিমাণ কত? তো জল আছে 10 লিটার, সিরাপ হবে 2/5, 2/5 কি, হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে 5×2 = 10, অর্থাৎ 2×2 = 4 লিটার, তাহলে 4 লিটার আছে। এরপরের প্রশ্ন, এটা 2 মার্কের প্রশ্ন, 5050 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। তাহলে 5050 যদি বলে 70কে যদি বর্গ করি 4900 হয়, 71কে বর্গ করলে 5041 হয়, 72কে বর্গ করলে 51084 হয়, নিকটতম ছোটটি হবে 5041। তাহলে কেন 50050 গ্রেটার দ্যান 50041, কিন্তু 51084 থেকে ছোট, অতএব 5050-এর চেয়ে বড় নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5184, অর্থাৎ 5184 হবে। এরপরের প্রশ্ন, সেটা হচ্ছে আমার 3 নম্বরের প্রশ্ন, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনে খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? তাহলে আমরা যদি খাদ্য সমস্যা, যেমন মোট খাবার হচ্ছে 4000 × 190, অর্থাৎ আমি যদি বলি একক 10 শতক 17 7,60,000 জনদিন, 30 দিনে খাওয়া আছে 4000 × 30, অর্থাৎ 1 লক্ষ। এটা অনেকভাবে করা যায় অবশিষ্ট খাবার, তাহলে এটা থেকে এটা বাদ দেবো, তাহলে 6 লক্ষ, একক 10 শতক 17 অযুত লক্ষ, 6,40,000। বাকি লোক হচ্ছে 4000 থেকে 800 বাদ দিলে 3200, খাবার চলবে, এটাকে একটা দ্বারা ভাগ করলে 200 দিন। তাহলে ভাগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 0 0 0 0 0 2টা 0, তারপরে 32×2 = 64, অর্থাৎ 200 দিন উত্তর হবে গেল। এরপরের প্রশ্ন, রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক তোমার সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি ঠিক করেছে। তাহলে আমরা যদি দেখি, ধরি প্রথম বন্ধু x টাকা, দ্বিতীয় বন্ধু, আচ্ছা এটা আমরা কত, আমরা 4 নম্বর দেখতেছি এখানে, 4 নম্বর মানে এটা 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া যেন বন্ধু প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়, তবে কে কত টাকা পাবে? তাহলে আমি ধরি প্রথম বন্ধু x টাকা, দ্বিতীয় বন্ধু 2x টাকা, প্রথম 2 বন্ধুর মোট টাকা x + 2x thrice, তৃতীয় বন্ধু হবে তাহলে thrice x/2, অর্থাৎ এটাই পাবে, মোট টাকা হবে x + 2x + thrice, অর্থাৎ 9x/2। তাই প্রশ্ন মতে 9x/2 হচ্ছে 9000। তাহলে x সমান হবে, ক্যালকুলেশন করলে 9 × 2 / 9, অর্থাৎ 2000 টাকা। প্রথম বন্ধু 2000 আর দ্বিতীয় বন্ধু দ্বিগুণ, তাহলে 4000, আর তৃতীয় বন্ধু thrice x/3, অর্থাৎ ক্যালকুলেশন করলে 3000 টাকা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, রীতা 100 টাকা যে অঙ্কটা আমরা পড়েছি, কে বেশি ঠিক করেছে? সমাধান, যদি রীতা 60:100, অর্থাৎ 3:5 হবে, আর বিনা হচ্ছে 50:80, অর্থাৎ 5:8 হবে। তাই রীতা 60:100, অর্থাৎ 3/5, 0.6, রিনা 50/80, অর্থাৎ 5, অর্থাৎ 0.625। তাহলে দেখা যাচ্ছে তোমার বিনা, অর্থাৎ 5/8 বড় 3/5 থেকে, বিনা বেশি ঠিক করেছে, উত্তর বিনা বেশি ঠিক করেছে। এরপরে মধ্য সমানুপাত নির্ণয় করো 25, আর এটা হচ্ছে তোমার স্টার, অর্থাৎ এটাই বের করতে হবে 81। তো মধ্য সমানুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে, তোমার যেটা স্টার, অর্থাৎ মাঝখানেরটা গুণ বাকি দুইটার গুণফল করে তারপরে বর্গমূল, দ্যাট মিনস 25 × 81 ডিভাইডেড √, তাহলে আমি 2025 হয়, 2025কে বর্গমূল করলে 45, অর্থাৎ 45 × 45 কিন্তু তোমার 2085 গেল। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাবো, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে থাকে, কমতে 4 ঘন্টা পর সেখানে তাপমাত্রা হয় -4 ডিগ্রি, যদি ঘন্টায় প্রতি ডিগ্রি তাপমাত্রা কমেছে। এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাই শুরু এবং শেষ তাপমাত্রা, প্রথমে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি, প্রতি ঘন্টার হারে 8 ঘন্টা পরে -4 ডিগ্রি, তাহলে আমরা প্রাথমিক তাপমাত্রা 12 ডিগ্রি, শেষ তাপমাত্রা -4, তো মোট তাপমাত্রা 12 - -4, অর্থাৎ
16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সময় 8 ঘন্টা, প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16/8 অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস। প্রতি ঘন্টায় 2 ডিগ্রি করে তাপমাত্রা কমেছে। এরপরের প্রশ্ন, মান নির্ণয় করো। 10⁻³ 10 × 10⁻4 2 টু দি 5 5 × 5⁴। আমরা যদি এটাকে প্রথমে 10⁻³ এবং 10⁴কে যদি দেখে, তো 10 কত হবে, 10 তোমার কি হলো 3 + 4 অর্থাৎ 10⁷ আসছে। নিচে 2 × 5 এটা যদি করি তাহলে দেখা যাচ্ছে ফাইনালি কি দাঁড়ায় তোমার এখানে 2⁴ × 2, একটা 2 আলাদা করে দিলে 2⁴, হ্যাঁ, × 5⁴ × 2 আলাদা করে এটা থাকে, ঠিক আছে। তাহলে আমার 10⁴ হয় আর বাকি 2 থাকে, অতএব পুরো ভগ্নাংশটি 10⁴ এর সাথে 10⁷ কাটা গেলে থাকে 10⁻³ 10⁻³ মানে 1000, 1000কে 2 দিয়ে ভাগ করলে হয় 500, উত্তর 500। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, তোমার 3 নম্বর প্রশ্ন, মান নির্ণয় করো। 2³ 3⁵ 16 / 3 × 32। এটা যদি সব সংখ্যাকে সূচক আকারে ভাঙালে 16 হবে 2⁴, 32 হবে 2⁵, তারপরে আমরা 2⁵ এখানে, তাহলে 2⁵ এখানে 2⁵, এই ভিত্তির সূচক যদি করি 2⁷ একসাথে আসে, তাই 2⁷ এর সাথে 2⁵ করলে 2² এখানে থেকে যায়, আর 3-র সাথে এটা যদি করি তাহলে 3⁴ থেকে যায়, অর্থাৎ এটা থাকে 2² × 3⁴, এই দুটো গুণ করলে হয় 324, উত্তর হবে 324। এরপর সরল করো। সরল হচ্ছে x² + 2x - 5 3x² - 8x + 5, সমজাতীয় পদগুলো একসাথে যোগ করে x² + 3x হবে হলো 4x², অর্থাৎ এই দুটো আগে যোগ করব, তারপর 2x - 8x - 6x, তারপর 5 আর 5 করলে 0 হয়ে যায়, তাহলে টোটালটা যদি করি 4x² - 6x, এটা হবে উত্তর। এরপর আমরা চলে যাব সরাসরি 4 নম্বরের প্রশ্নে, যেটা জ্যামিতি। স্কেল ও পেন্সিল কম্পাস সাইজে 75 ডিগ্রি কোণ আঁকো। তো 75 ডিগ্রি যদি কোণ আমরা আঁকি তাহলে কী করতে হবে, সিস্টেমটা একটু দেখি, কিন্তু সিস্টেমটা তোমার লিখতে হবে না। 75 ডিগ্রি কোণ বানাতে আমাদের 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ তৈরি করব, তারপর তাদের মাঝের কোণকে দ্বিখণ্ডিত করব, যেমন 60 + 90 / 75। কীভাবে, একটি সরলরেখা BC নেই, ছবিতে দেখতে পাচ্ছ, বি বিন্দুতে কম্পাস সাইজে 60 ডিগ্রি, এই যে এখানে 60 ডিগ্রি, এই যে এটা 60 ডিগ্রির একটা চাপ নেব, হ্যাঁ, তারপরে কোণ আঁকি সমবাহু ত্রিভুজ পদ্ধতিতে। আবার এই বিন্দুতে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি যেভাবে আঁকে, অর্থাৎ 90 ডিগ্রি তোমাদের যদি দেখায় এরকম একটা চাপ দিয়ে, তারপর সেও সমচাপ নিয়ে এখানে তারপর এখানে আবার করে এখানে এটা যোগ করে দিতে হয়, 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে লম্ব অঙ্ক, 60 এবং 90 এর মাঝের কোণটি দ্বিখণ্ডিত করলেই দেখা যাচ্ছে 75 ডিগ্রি, অর্থাৎ তোমার এইটা এবং এইটার মাঝখানে, এই যে এইখানে একবার কম্পাস বসাতে হবে, এখানে একবার কম্পাস বসিয়ে তারপরে এই মাঝখানের এই বিন্দুটা নির্ণয় করতে হবে। ওকে, এরপরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে তোমার 105 ডিগ্রি কোণ অঙ্কন। তো 105 ডিগ্রি হলেও 60 এবং 45 যদি যোগ করে দিই তাহলে 105 ডিগ্রি হবে। তাহলে কীভাবে সেটা করব, একটি সরলরেখা BC আঁকি, বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকি, হ্যাঁ, এই যে বি বিন্দুতেই আবার 60 ডিগ্রি কোণের এই যে চাপটা নিলাম, তারপরে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 90 ডিগ্রি আবার কোণ অঙ্কন করলে তাহলে এই চাপটা হবে 90 ডিগ্রি। তোমরা সবাই জানো যারা পড়ে আসছো 6 থেকে 7-এ, 90 ডিগ্রিকে অর্ধেক, হ্যাঁ, 45 ডিগ্রি পাওয়া যাবে, হ্যাঁ, অর্ধেক করার পরে কোণটাকে দ্বিখণ্ডিত করে, তাই টোটাল যে কোণটা হবে সেটা হবে কত, 105 ডিগ্রি। প্রয়োজনীয় কোণটি চিহ্নিত করে হবে 105 ডিগ্রি। এর পরের প্রশ্ন হচ্ছে স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 12 সেন্টিমিটার PQ একটি সরলরেখা আছে, থেকে 4 ভাগে ভাগ করলেই কিন্তু দেখা গেছে তোমার প্রতিটা ভাগে 3 সেন্টিমিটার আসবে। আমরা এই যে ভাগফলটা দেখতে পাচ্ছি, তো PQ 12 সেন্টিমিটার নেব প্রথমে, যে এইখান থেকে এই পর্যন্ত, যেটা আমি বলি এই যে এইটা P আর এটা কিউ। তারপরে সরলরেখা আঁকি, তার পি বিন্দু থেকে একটি তির্যক রশ্মি আঁকি, তির্যক রশ্মির উপর কম্পাস দিয়ে, অর্থাৎ এখানে মেন কথা হচ্ছে আমি তোমাদের যদি একটু দেখাই, এটা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ এখানে কম্পাসে এরকম একটা চাপ আঁকবো, এখানটা চাপ আঁকবো, পরে এটার কম্পাস বসিয়ে এরকম একটা চাপ আঁকবো, এটা একটা চাপ আঁকবো, অর্থাৎ দুইটা যোগ করে দিলে সমদ্বিখণ্ডিত হবে। আমার 19-20 হয়েছে। আবার এখানে কম্পাস ধরে আবার যদি সমদ্বিখণ্ডিত করি এরকম করে তাহলে দেখা যাচ্ছে এটাও এরকম হবে। সেই একইভাবে এখানে যদি কম্পাস বসাই এরকম দুটো চাপ আঁকবো, আবার এখানে কম্পাস, দুই জায়গায় কম্পাস বসাইলে এই, অর্থাৎ প্রতিটা ভাগ আমি প্রমাণ সাপেক্ষ দেখাচ্ছি, এই যে এটা এবং এটা সব 3 সেন্টিমিটার করে হবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ এবং তার সমস্ত উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর ক্লিয়ার একটা ধারণা পাবে। আর এই প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।